আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এক সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের করোনার টিকাদান। টিকা পাবেন ১৩ থেকে ১৮ বছর বয়সীরা। নির্ধারিত সময়ে হচ্ছে না ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। পূর্ব নির্ধারিত তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সিলেটে জ্বালানি তেলের সংকট প্রকট, ব্যবসায়ীদের এক সপ্তাহের আলটিমেটাম, কঠোর কর্মসূচির প্রস্তুতি। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেয়া গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রথম ডোজ নিয়েছেন ৮২ লাখ মানুষ। সিলেটে কলেজ ছাত্র নিহতের মামলার প্রধান আসামি সাদি কুষ্টিয়ায় গ্রেফতার। সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে রাহাতকে ছুরিকাঘাত করে সাদি সিআইডির কাছে স্বীকারোক্তি। সিলেটে বিদ্রোহীদের চ্যালেঞ্জ জানিয়ে নগরীতে জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি পক্ষের শোডাউন। অংশ নেন ছাত্রলীগের ৩ গ্রুপের নেতাকর্মীরা। করোনায় সারা দেশে আরও ৭ জনের প্রাণহানি, আক্রান্ত শনাক্ত ৩০৬ জন। টি-20 বিশ্বকাপের সুপার 12 পর্বের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়, বাংলাদেশের সেমিফাইনাল অনিশ্চিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সপ্তাহখানেকের মধ্যেই ১৩ থেকে ১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩য় গবেষণা দিবস উপলক্ষে এক অধিবেশনে তিনি একথা বলেন। দীপুমণি বলেন, সারা দেশেই স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম চলছে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে স্কুল শিক্ষার্থীদের গণটিকা কার্যক্রম শুরু হবে। এর আগে গত ২১ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ৩০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে তালিকা পাঠানোর কথা বলা হয়েছে। তালিকা পেলেই আমরা টিকা কার্যক্রম শুরু করে দেব। জাহিদ মালেক বলেন, দেশে প্রায় ১.৫ কোটির মতো স্কুল শিক্ষার্থী রয়েছেন। তাদের জন্য ৩ কোটি টিকা লাগবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি আমাদের আছে। আমাদের হাতে ফাইজারের টিকাও রয়েছে। আমরা এখন অপেক্ষা করছি শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য। আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তালিকা এলে তারাই সেটা দেখবে। নিবন্ধন সম্পন্ন হলেই টিকা কার্যক্রম শুরু হয়ে যাবে। ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ে অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে না। পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষা ২৩ নভেম্বর শেষ হবে। সেক্ষেত্রে আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে। আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া এসএসসি সমমানের পরীক্ষায় ২২,২৭,১১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সারা দেশের ৩,৬৭৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেটে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মালিকানাধীন স্থানীয় পরিশোধনাগার বন্ধ থাকা, রেলের ওয়াগন সংকট ও শীত মৌসুমে চাহিদা বাড়ায় বেড়েছে এই সংকট। এই অবস্থায় লাগাতার ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন জ্বালানি ব্যবসায়ীরা। সংকট নিরসনে তারা প্রশাসনকে ৭ দিনের আলটিমেটামও দিয়েছেন। সিলেটের জ্বালানি ব্যবসায়ীরা জানিয়েছেন, সিলেট জেলায় ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন মিলিয়ে প্রতিদিনের চাহিদা ১০ লাখ লিটার। আগে সিলেটের গ্যাস ক্ষেত্র থেকে প্রাপ্ত উপজাত দিয়ে স্থানীয় শোধনাগারগুলোর মাধ্যমে পেট্রোল ও অকটেন উৎপাদন করে চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানে পাঠানো হতো। কিন্তু গেল প্রায় ১ বছর আগে বিএসটিআইয়ের মানসম্পন্ন জ্বালানি উৎপাদন সম্ভব হচ্ছে না এমন অজুহাত দেখিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন সিলেটের ৬টি শোধনাগার বন্ধ করে দেওয়া হয়। সিলেটের ৬টি শোধনাগারের মধ্যে স্থানীয় গ্যাস ক্ষেত্র থেকে প্রাপ্ত কনডেনসেট দিয়ে প্রতিদিন গোলাপগঞ্জের রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড আরপিজিসিএল এর 2টি প্ল্যান্ট থেকে ৮০০ ও ৫০০ ব্যারেল, সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের আওতাধীন হরিপুরে ৬০ ব্যারেল, কৈলাসটিলায় ৩০০ ব্যারেল এবং রশিদপুরের 2টি প্ল্যান্টে যথাক্রমে ৩,৭৫০ ও ৪,০০০ ব্যারেল পেট্রোল, ডিজেল, এলপিজি উৎপাদন হতো। সিলেটের শোধনাগারগুলো বন্ধ করে দেওয়ার পর গ্যাস ক্ষেত্র থেকে উপজাত হিসেবে পাওয়া কনডেনসেটগুলো চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি শোধনাগারে পাঠিয়ে দেওয়া হতো। সেখান থেকে রেলের ওয়াগনে করে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন সিলেটে এনে পদ্মা, মেঘনা ও যমুনায় 3টি কোম্পানির মাধ্যমে সরবরাহ করা হতো। সিলেটের শোধনাগারগুলো বন্ধ হয়ে যাওয়ার পরই দেখা দেয় জ্বালানি সংকট। রেলের ইঞ্জিন ও ওয়াগন সংকট, ঘন ঘন দুর্ঘটনা ইত্যাদি কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে থাকে। এ নিয়ে জ্বালানি ব্যবসায়ীরা লাগাতার কর্মসূচি ঘোষণা করলে চলতি বছরের ১০ মার্চ সিলেটে আসেন বিপিসিএর তৎকালীন চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। তিনি সংস্কারের মাধ্যমে সিলেটের সবকটি শোধনাগার ফের চালুর আশ্বাস দেন। কিন্তু গেল ১ বছরের বেশি সময় ধরে শুধু রশিদপুরের প্ল্যান্টটি চালু হলেও বন্ধ রয়েছে বাকিগুলো।
শীত মৌসুমে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সংকট আরও প্রকট আকার ধারণ করে। এই অবস্থায় গত মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখা জরুরি বৈঠকে বসে। ওই বৈঠকে তারা জ্বালানি সংকট নিরসনে 7 দিনের আলটিমেটাম দেন। সংকট নিরসন না হলে লাগাতার ধর্মঘট সহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ চৌধুরী জানান, সিলেট জেলায় 56টি রিফিলিং স্টেশন রয়েছে, এছাড়া এজেন্ট রয়েছেন শতাধিক। সব মিলিয়ে সিলেট জেলায় প্রতিদিন জ্বালানি তেলের চাহিদা রয়েছে 10 লাখ লিটার। বর্তমানে সরবরাহ করা হচ্ছে 1 থেকে 1.25 লাখ লিটার। আগে সপ্তাহে রেলের 3 র্যাক জ্বালানি তেল আসতো, এখন আসছে 1 র্যাক। এছাড়া শীত মৌসুমে কৃষিতে সেচের প্রয়োজন হওয়ায় চাহিদা বেড়েছে জ্বালানি তেলের। আগে সিলেটের 3টি ছাড়াও ভৈরব ডিপো থেকে সিলেটে জ্বালানি সরবরাহ করা হলেও এখন তাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে জ্বালানি তেল ব্যবসায়ীরা বাধ্য হয়ে আন্দোলনে নামতে হচ্ছে। জুবায়ের আহমেদ চৌধুরী জানান, মান নিয়ে প্রশ্ন তুলে সিলেটের রাষ্ট্রীয় মালিকানাধীন শোধনাগারগুলো বন্ধ করা হলেও বর্তমানে চট্টগ্রাম থেকে বেসরকারি প্রতিষ্ঠানে যে জ্বালানি সরবরাহ করা হচ্ছে সেগুলোর অবস্থা আরও খারাপ। মানুষ যানবাহনে পেট্রোল নিতে চায় না, পেট্রোল নেওয়ার পর গাড়ি বিকল হয়ে পড়ে, তাই পেট্রোলের পরিবর্তে অকটেনের ব্যবহার বাড়ছে। মূলত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতেই একটি অজুহাত দাঁড় করিয়ে এগুলো বন্ধ করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যাদের করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে বৃহস্পতিবার। টানা 2 দিনে 82 লাখের বেশি মানুষকে চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল, তাদেরকে আবার দেওয়া হবে দ্বিতীয় ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেভরিনা ফ্লোরা গণমাধ্যমকে বলেন, গণটিকাদান কর্মসূচির আওতায় প্রথম ডোজ টিকা যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে দ্বিতীয় ডোজও সেখান থেকেই নিতে হবে। আমরা এ বিষয়ে সবখানে নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। আর যেসব কেন্দ্রে রুটিন টিকাদান কার্যক্রম চলে সেখানে ওই দিন টিকা না দিয়ে অন্য একদিন টিকা দিতে বলেছি। তিনি জানান, কিছু এলাকায় আরও 2-1 দিন সময় লাগতে পারে ওই ডোজ দিতে। কেউ টিকা নিতে না পারলে পরবর্তীতে তিনি আমাদের মূল কেন্দ্রে গিয়ে তা দিতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 25 অক্টোবর পর্যন্ত 4,06,27,000-এর বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। এদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন 2,08,62,000-এরও বেশি মানুষ। এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন 5,66,00,000-এরও বেশি মানুষ। সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে আরিফুল ইসলাম রাহাত খুনের ঘটনার মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী শামসুদ্দোহা সাদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর ইউনিয়নের দুর্গম চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে বুধবার দুপুরে ঢাকায় সংবাদ সম্মেলন করেছে সিআইডি। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, রাহাত খুনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার ছায়া তদন্ত শুরু করে সিআইডি। বিশেষ পুলিশ সুপার মুক্তাধরের নির্দেশনায় এলআইসির একটি চৌকস টিম কুষ্টিয়া জেলার দৌলতপুর ইউনিয়নের দুর্গম চর এলাকা থেকে মামলার প্রধান আসামি শামসুদ্দোহা সাদিকে গ্রেফতার করে। সে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম পশ্চিমপাড়ার মৃত মোবারক আলীর ছেলে। সাদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে সিআইডি জানায় সে হত্যার ঘটনা স্বীকার করেছে। বয়সে সাদি ছিলেন রাহাতের চেয়ে বড়, এজন্য তিনি রাহাতের কাছে সিনিয়রিটি দাবি করে আসছিলেন। এ নিয়ে উভয়ের বিবাদের অংশ হিসেবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ঘটনার সময় সাদির পকেটে ছোরা ছিল বলে জানিয়েছে সিআইডি। সেটা দিয়েই তিনি রাহাতকে ছুরিকাঘাত করেন। সিআইডি জানায়, ঘটনার পর সাদি পালিয়ে ঢাকার মিরপুরে অবস্থান করেন। সেখান থেকে আত্মগোপনে কুষ্টিয়া চলে যান তিনি। আরিফুল ইসলাম রাহাত খুনের ঘটনায় 22 অক্টোবর রাতে তার চাচা শফিকুল ইসলাম বাদী হয়ে ছাত্রলীগের 3 কর্মী সহ অজ্ঞাত আরও 7 জনের বিরুদ্ধে মামলা করেন। এজাহার নামীয় অপর 2 আসামি হলেন সিলাম এলাকার জামাল মিয়ার ছেলে তানভীর আহমেদ ও তেতলি ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত গৌস মিয়ার ছেলে অলিদুর রহমান সানি। গত 21 অক্টোবর দক্ষিণ সুরমা কলেজের প্রধান ফটকের ভেতরে ছুরিকাঘাতে খুন হন আরিফুল ইসলাম রাহাত। সে দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমা নদীর ছেলেও দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। দুপুর 12টার কিছু সময় পরে সেখান থেকে একইভাবে মোটরসাইকেল যোগে ভিকটিম রাহাত এবং রাফি দুইজনই বের হয়ে আসে। দক্ষিণ সুরমা কলেজের গেটের সম্মুখে স্পিড ব্রেকার আছে, জাস্ট গেটটা পার হলেই 10 গজের মধ্যেই সেই স্পিড ব্রেকারের কাছে যখন এই হোন্ডার গতিটা একটু ধীর হয়ে যায়, আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে ওৎপেতে থাকা শামসুদ্দোহা সাদি এবং তিনি একটি হোন্ডাতে ছিলেন এবং হোন্ডাটি দূরে থামানো ছিল এবং তার সাথে আরেক সহযোগী ছিল তানভীর। সেখান থেকে শামসুদ্দোহা সাদি দৌড়ে আসে এবং এই হোন্ডার সামনে ভিকটিমের হোন্ডার সামনে এসে এখানে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে যাওয়ার এক পর্যায়ে খুব এখানে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে তার পকেটের মধ্যে একটি চাকু থাকে, সেই চাকুটি দিয়ে সে ছুরিকাঘাত করে এবং ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। সিলেটে বিদ্রোহীদের চ্যালেঞ্জ জানিয়ে নগরীতে বিশাল শোডাউন করেছে জেলা মহানগর ছাত্রলীগের কমিটি পক্ষের নেতাকর্মীরা। বুধবার বিকেলে ছাত্রলীগের 3 গ্রুপের নেতাকর্মীরা মিলে এই শোডাউন করেন।
গত 12 অক্টোবর কেন্দ্র থেকে সিলেট জেলা মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপর থেকে ছাত্রলীগ টেলিহাওয়ার গ্রুপের নেতাকর্মীরা কমিটি প্রত্যাখ্যান করে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর দলের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় দায়িত্বপ্রাপ্তরা নগরীতে কোনো আনন্দ মিছিলের আয়োজন করেননি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা ধীরে চলো নীতি অনুসরণ করেন। অবশেষে বুধবার বেলা 3টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে কমিটি পক্ষের নেতাকর্মীরা মিলে বিশাল মিছিল বের করেন। জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করুন, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হন, এই স্লোগান নিয়ে মিছিল বের করেন তারা। মিছিলে ছাত্রলীগের কাশ্মীর গ্রুপ, দর্শনদেউরি গ্রুপ ও চিরাগুর গ্রুপ অংশ নেয়। ছাত্রলীগের বৃহৎ গ্রুপগুলোর মধ্যে কেবল বাদ থাকে টেলিহাওয়ার গ্রুপ। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর থেকে গ্রুপটির নেতা কর্মীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন করে আসছেন। বিকেলে মিছিলটি রাজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাটাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম আহমেদ ও জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 3 জন পুরুষ ও 4 জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,841 জনে। একই সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 306 জন। ফলে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,68,563 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গেল 24 ঘন্টায় সারা দেশে 833টি ল্যাবে 19,918টি নমুনা সংগ্রহ, 19,951টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 1.53%। এ নিয়ে এখনো পর্যন্ত 1,82,82,058টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.26%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.26%। এদিকে গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 288 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,32,468 জন। বিভাগওয়ারি হিসেবে 24 ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 3 জন, চট্টগ্রাম বিভাগে 1 জন, রাজশাহী বিভাগে 1 জন ও খুলনা বিভাগে 2 জন মারা যান। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18 মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। শেষ করব টি-20 বিশ্বকাপের খবর দিয়ে। সুপার 12 পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা হাতের মুঠো থেকে ছুটে গিয়েছিল ক্যাচ মিসের ভুলে। তবে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা ছিল সমর্থকদের, সেই আশায় গুড়ে বালি। জয় তো দূরের কথা, এবার লড়াইটাও করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদের দল। 41 বল আর 8 উইকেট হাতে রেখে হেসে খেলেই তাদেরকে হারিয়েছে ইংল্যান্ড। এর ফলে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ধূসর হয়ে গেল টাইগারদের। 125 রানের ছোট্ট লক্ষ্য তারা করতে নেমে মারমুখী শুরু করেন ইংল্যান্ডের 2 ওপেনার জস বাটলার আর জেসন রয়। 28 বলেই তারা তুলে ফেলেন 39 রান। ঝড়ো এই জুটিটি শেষ পর্যন্ত ভাগেন নাসুম আহমেদ। ইনিংসের 5ম ওভারে বল হাতে নিয়েই উইকেটের দেখা পান বাঁহাতি এই স্পিনার। নাসুমকে তুলে মারতে গিয়ে লং অফে নাইম শেখের ক্যাচের শিকার হন জস বাটলারের আগে। 18 বলে তিনি করেন 18 রান। পরের জুটি ম্যাচ বের করে নিয়ে আসে বাংলাদেশের হাত থেকে। দ্বিতীয় উইকেটে 48 বলে 73 রান যোগ করেন জেসন রয় আর ডেভিড ম্যালন। 33 বলে 50 পূরণ করেন রয়। শেষ পর্যন্ত 13তম ওভারে এসে আউট হন ইংলিশ ওপেনার। 38 বলে 5 বাউন্ডারি আর 3 ছক্কায় 61 রান করে থার্ড ম্যানে নাসুমের ক্যাচ হন রয়। তবে তখন 43 বলে মাত্র 13 রান দরকার ইংল্যান্ডের। সেই পথটুকু অনায়াসেই পাড়ি দিয়েছেন ডেভিড ম্যালন আর জনি ব্রাস্টো। মালান 25 বলে 28 আর ব্যারস্টো 4 বলে 8 রান করে অপরাজিত থাকেন। এর আগে 9 উইকেটে 124 রান সংগ্রহ দাঁড় করেছিল বাংলাদেশ। সুপার 12-এর লড়াইয়ে টস ভাগ্য সহায় ছিল টাইগারদের। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচটা জেতা হলো না তাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলাভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।